স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আজকের বাংলা পড়াশোনাতে স্বাগত জানাই। আমি মানস দাস। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের পত্রপুট এর 16 সংখ্যক কবিতা 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি কবিতাটি রচিত হয়। এই কবিতাটি সঞ্চয়িতা কাব্যে স্থান পায়। কবিতার নাম আফ্রিকা। আমরা জানি আফ্রিকা হলো এক মহাদেশ। এই মহাদেশে রয়েছে গভীর অরণ্য, ভয়ঙ্কর সব জীবজন্তু রয়েছে আফ্রিকার অরণ্যে। এছাড়াও বিস্তীর্ণ তৃণভূমি, মরুভূমি, খরস্রোতা নদী রয়েছে আফ্রিকাতে। এই মহাদেশ প্রধানত আটলান্টিক ও ভারত মহাসাগর এবং তাদের বিভিন্ন উপসাগর দ্বারা বেষ্টিত। কবি রবীন্দ্রনাথ তাঁর কবিতাতে আফ্রিকাকে মানবী রূপে অর্থাৎ মহিলা রূপে কল্পনা করেছেন। কবিতার লাইনে এবারে আসি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। এই 4টি লাইন প্রথমে আলোচনা করি। উদ্ভ্রান্ত কথার অর্থ দিশেহারা বা ব্যাকুল। আদিমের অর্থ প্রাচীন, কিন্তু এখানে অর্থ হবে বিশ্ব সৃষ্টির সূচনা পর্ব। স্রষ্টা এর অর্থ বিধাতা বা ঈশ্বর। এই স্রষ্টা এখানে প্রকৃতি, কারণ প্রকৃতি তার খেয়াল খুশির মতন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। অসন্তোষ কথার অর্থ অসন্তুষ্ট, আর বিধ্বস্ত কথার অর্থ ধ্বংস। তাহলে কবি বলতে চেয়েছেন দিশেহারা বা ব্যাকুল সেই বিশ্ব সৃষ্টির বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সূচনা পর্ব। সেই পর্বে স্রষ্টা বা প্রকৃতি সব কিছু নতুন করে সৃষ্টি করছিলেন, কিন্তু স্রষ্টার মনের মতো সৃষ্টি না হওয়ায় তিনি তার নিজের সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন এবং অধৈর্য হয়ে বারবার মাথা নাড়ছিলেন। ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। রুদ্র কথার অর্থ ভীষণ, বাহু অর্থাৎ হাতের বাহু, কিন্তু এখানে সমুদ্রের বাহু বলতে সমুদ্রের ঢেউয়ের কথা বলা হয়েছে। প্রাচী হলো পৃথিবীর পূর্বভাগ। ধরিত্রী কথার অর্থ পৃথিবী। বনস্পতি কথার অর্থ বিরাট বৃক্ষ। নিবিড় কথার অর্থ গভীর। কৃপণের অর্থ কিপ্টে। আর অন্তপুরে কথার অর্থ অন্দর মহলে বা ভিতরে। আমরা বলতে পারি স্রষ্টার সৃষ্টির সূচনা পর্বে ভীষণ বা ভয়ঙ্কর সমুদ্রের ঢেউ বা উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং তাকে অর্থাৎ আফ্রিকাকে এমন এক জায়গায় প্রতিস্থাপন করল যে জায়গাটা বনস্পতি দিয়ে ঘেরা। আফ্রিকার অরণ্য এতই গভীর যে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তোমাদের বলা দরকার, কবি রবীন্দ্রনাথ আফ্রিকা মহাদেশ সৃষ্টিতে প্লেট টেকটনিক তত্ত্বের প্রতি ইঙ্গিত করেছেন। এর ফলেই আফ্রিকা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়ে। এরই কাব্যিক রূপ দিয়েছেন কবি এই লাইনগুলির মাধ্যমে। আমরা এই প্যারাতে জানলাম আফ্রিকার কিভাবে জন্ম হয়েছে। এইবার পরের প্যারার লাইনগুলি আলোচনা করি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আমরা ভূগোল বইয়ে পড়েছি প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর অরণ্য ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশ আধুনিক সভ্য মানুষের কাছে অপরিচিত ছিল। তাহলে বলতে পারি আফ্রিকা দীর্ঘদিন নির্জন বিরামে ছিল। নিভৃত কথার অর্থ নির্জন বা গোপন, আর অবকাশ কথার অর্থ বিরাম। আফ্রিকা সেই সময় অর্থাৎ তার জন্মের পর থেকেই নিভৃত অবকাশে সে দুর্গমের রহস্য সংগ্রহে ব্যস্ত ছিল। অর্থাৎ শিশু আফ্রিকা ধীরে ধীরে আরও দুর্গম হয়ে উঠতেছিল, আর সে চিনে নিচ্ছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ কথার অর্থ যা বুঝতে পারা দুঃসাধ্য, আর সংকেত কথার অর্থ ইঙ্গিত বা ইশারা। প্রকৃতি আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে অরণ্যের অন্ধকারে নির্বাসন দিয়েছিল ঠিকই, কিন্তু আফ্রিকা শিশু অবস্থা থেকেই একক সংগ্রামে জয়লাভ করতে শিখেছিল।
আর সে কারণেই সে চিনেছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। এইবার পরের দুটি লাইন লক্ষ্য করি। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতি কথার অর্থ নিসর্গ বা বাহ্য জগৎ। জাদু কি? জাদু হলো ইন্দ্রজাল বা ভেলকি বা মন ভোলায় এমন। আর মন্ত্র হলো যে পবিত্র শ্লোক দ্বারা বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়। আবার মন্ত্র হলো অন্তরকে যা উদ্বোধিত করে। চেতনাতীত কথার অর্থ অবচেতন মন। এইবার এই দুটি লাইন বোঝার চেষ্টা করি। প্রকৃতির নিয়মকানুন চোখে দেখা যায় না, সে কারণেই প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। আর এই প্রকৃতিই নীরবে আফ্রিকাকে মন্ত্র জাগাচ্ছিল, তার চেতনাতীত মনকে উদ্দীপিত করছিল। সভ্য জগতের আড়ালে আফ্রিকা নিজেকে নিজের মতো করে গড়ে তুলছিল। গভীর অরণ্য, দুর্গম ভূমিরূপ আর ভয়ঙ্কর সব জীবজন্তু, এই সব নিয়েই আফ্রিকার চেতনাতীত মনকে এক জাদু মন্ত্রে আবিষ্ট করেছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। বিদ্রুপ কথার অর্থ কটাক্ষ, ভীষণ হলো যা ভয়ানক, বিরূপের অর্থাৎ যা অনুকূল নয় বা বাধাস্বরূপ। তাহলে নবজাত আফ্রিকা যখন ভয়ঙ্কর এক পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলতে শিখছিল, তখন সে ভয়ঙ্করকে হার মানাতে চেয়ে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করছিল ভীষণকে। সে শঙ্কাকে অর্থাৎ ভয়কে হার মানাতে নিজেকে উগ্র করে বা নিজেকে ভয়াবহ করে তুলল। কেন আফ্রিকা এরকমভাবে নিজেকে তৈরি করলো? কারণ আফ্রিকা আপন মহিমায় নিজের জয়গান ঘোষণা করতেই এই ভয়ঙ্কর রূপ ধারণ করলো, এই বিরূপের ছদ্মবেশ ধারণ করলো। আর তার উপর যাতে অন্য কেউ আক্রমণ চালাতে না পারে, তাই সে ভয়হীন রূপ প্রকাশ করলো। আর বিভীষিকার প্রচণ্ড মহিমায় অর্থাৎ ভয়ঙ্করের তীব্র দাপটে যেন যুদ্ধের বাজনায় তাণ্ডব নৃত্যে প্রলয়ঙ্কর রূপ ধারণ করল। জন্মকাল থেকেই এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তার স্থান হয় দুর্গমতায়। কিন্তু আফ্রিকা থেমে থাকেনি, সে নিজেকে আরও উগ্র করে, আরও বিভীষিকাময় করে গড়ে তোলে রণবাদ্যের তাণ্ডব নৃত্য দ্বারা। সে শঙ্কা অর্থাৎ ভয়কে হার মানাতে চায়। তাহলে আমরা জানলাম আফ্রিকার জন্মলাভের পর সে কিভাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এইবার লক্ষ্য করো, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। জন্মের প্রথম থেকেই আফ্রিকা ছিল সমুদ্রের প্রাচীর দিয়ে ঘেরা এবং অন্তপুরে ছিল প্রকাণ্ড বৃক্ষরাজি। গাছপালার আচ্ছাদন ভেদ করে সূর্যের আলো পৌঁছাতো না, তাই আফ্রিকা ছায়াবৃতা। ছায়াবৃতা কথার অর্থ ছায়া ঘেরা। ছায়াবৃতা সম্বোধনের মধ্য দিয়ে সেইখানে থাকা মানুষদের প্রতি কবির দরদ ও সহানুভূতি প্রকাশ পেয়েছে। এই আফ্রিকার কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তার মানব রূপ। কবি কেন এই কথা বলেছেন? কারণ আধুনিক সভ্যতা আফ্রিকাকে একসময় অবজ্ঞা করত। আফ্রিকার ভিতরে থাকা মানবিক রূপটি কেউ জানতে চায়নি, তাই অপরিচিত ছিল কালো ঘোমটায় ঢাকা আফ্রিকার মানবিক রূপটি। এবং আফ্রিকা উপেক্ষিত হয়েছে আধুনিক সভ্য জগতের কাছে। কেমনভাবে উপেক্ষিত হয়েছে? আবিল দৃষ্টিতে। অর্থাৎ আফ্রিকা অবহেলিত হয়েছে কলুষিত দৃষ্টিতে। আসলে শ্বেতাঙ্গরা বা সাদা চামড়ার মানুষরা আফ্রিকার আদিম জনজাতিকে বর্বর বলে মনে করত। তারা আফ্রিকার মানবতাকে প্রতি মুহূর্তে লাঞ্ছিত ও অপমানিত করত। সেই কারণে মানবতার পূজারী কবি রবীন্দ্রনাথ এই কথাগুলি বলেছেন। এবার আমরা এর পরের প্যারা নিয়ে আলোচনা করব। এখানে আমরা পাব সম্পদের লোভে আর ক্ষমতার অহংকারে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি কীভাবে আফ্রিকায় অত্যাচার চালিয়েছে তার রুদ্ধশ্বাস কাহিনী। এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওরা কারা? ওরা হলো আফ্রিকা মহাদেশে সম্পদের লোভে আগত সভ্যতা দর্পী সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশগুলি। আর হাতকড়ি হলো হাত বাঁধার লোহার শিকল। ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত আফ্রিকা উপেক্ষিত ছিল, কিন্তু তারপর আফ্রিকার সম্পদ ভাণ্ডারের খোঁজ পেয়ে আফ্রিকা অভিযান করল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি।
আফ্রিকার মানুষদের লোহার হাতকড়ি পরিয়ে তাদের সুখ, শান্তি, মানবতা সব চুরমার করে দিল। তাদের বাঁধলো পরাধীনতার শৃঙ্খলে আর লুট করতে লাগলো সম্পদ। এই সাম্রাজ্যবাদী শক্তি কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক তা বোঝাতে কবি বলেছেন, এদের নখ আফ্রিকার জঙ্গলে থাকা নেকড়ের থেকেও ধারালো। এরা নররূপী পশু, এরা আফ্রিকার জঙ্গলে থাকা পশুদের থেকেও হিংস্র। এই সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করলো, তাদের লোহার হাতকড়িতে বেঁধে ইউরোপের বাজারে কৃতদাস হিসাবে বিক্রি করতে লাগলো। কবির চোখে এটি বর্বরোচিত অমানবিক কাজ। সূর্যহারা অরণ্যে আফ্রিকা যেমন অন্ধকারাচ্ছন্ন, তার থেকেও বেশি অন্ধ এই ইউরোপীয়দের অহংকার। গর্ব কথার অর্থ অহংকার। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে ইউরোপীয়রা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, আর সেই অহংকারেই যেন তারা অন্ধ হয়ে পড়েছে। এই অন্ধত্বের কারণেই তারা পৃথিবীর বাসিন্দা হয়েও আফ্রিকার মানবতাকে পদদলিত করল। এই প্রসঙ্গে তোমাদের বলা দরকার, মুসোলিনির নির্দেশে ইতালি 1935 খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করে। কবি অমিয় চক্রবর্তী এই ঘটনায় খুব দুঃখ পান এবং কবি রবীন্দ্রনাথকে একটি পত্র লেখেন। সেই পত্রে তিনি আফ্রিকাকে নিয়ে কিছু লেখার জন্য কবি রবীন্দ্রনাথকে অনুরোধ করেন। অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে এবং সাম্রাজ্যবাদীদের প্রতিবাদে রবীন্দ্রনাথের এই কাব্যিক রূপ হলো আফ্রিকা কবিতা। এবার আমরা পরের লাইনগুলিতে আসি। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নিলজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সভ্যের অর্থাৎ সংস্কৃতি সম্পন্নের, বর্বর লোক অর্থাৎ নির্মম লালসা, নগ্ন কথার অর্থ এখানে অনাবৃত বা প্রকাশিত, আর নিলজ্জ অমানুষতা হলো লজ্জাহীন অমানবিকতা। তাহলে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিতে উন্নত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি অনাবৃত করল তাদের নিলজ্জ অমানুষতা। তারা সভ্যের মুখোশ খুলে ফেলল আর আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়ল, আর এতেই সভ্যের কুৎসিত চেহারাটা প্রকাশ পেল। ইউরোপীয় সাম্রাজ্যবাদীর বর্বরতা দেখে আফ্রিকা যেন ভাষাহীন হয়ে পড়েছে, কেননা সাম্রাজ্যবাদী শক্তি কেবল আফ্রিকা থেকে সম্পদ লুট করেনি, সেখানে থাকা মানুষদের উপরও চালিয়েছে অত্যাচার। আর তাতেই আফ্রিকার মানুষের চোখের জলে অরণ্যপথ ভিজে গেল। তাদের অর্থাৎ কৃষ্ণাঙ্গদের বেদনা রক্তে অশ্রুতে মিশে আফ্রিকার ধুলিকে পঙ্কিল করল। আর সেই দস্যুদের অর্থাৎ সাম্রাজ্যবাদীদের পায়ে যে কাঁটা মারা জুতো ছিল, তার দ্বারা আফ্রিকার বিভৎস কাদার পিণ্ড উঠে এলো। ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কবি দস্যু বলে চিহ্নিত করেছেন। তারা আফ্রিকার অধিবাসীদের অত্যাচার করতে তাদের বুট জুতাও ব্যবহার করতেন, সেই কারণেই তাদের পায়ে কাঁটা মারা জুতোর তলা। সেই জুতোর তলায় অসহায় আফ্রিকার আর্তনাদ, যা কবি বিভৎস কাদার পিণ্ড বলে উল্লেখ করেছেন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকাতে পশু শক্তি আস্ফালন দেখালো, আফ্রিকাকে পরাধীন করল, তাদের চোখের জল অরণ্যপথকে ভিজিয়ে দিল, তাদের রক্ত ও অশ্রু মিশে আফ্রিকার রাস্তা হলো পঙ্কিল। তারপর তার কাটামারা জুতোই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরকালীন ছাপ রেখে দিল এই সাম্রাজ্যলোভীর দল। রচিত হলো মানবতার এক কলঙ্কিত ইতিহাস। এবার আমরা পরের প্যারাতে আসি। এখানে আফ্রিকাতে ঘটা বিভৎস অত্যাচারের বিপরীত অবস্থা দেখানো হয়েছে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সমুদ্রপার হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অর্থাৎ বর্বর শক্তির বাসভূমি। তারা যখন আফ্রিকায় অত্যাচার চালাচ্ছিল, ঠিক সেই সময় তাদের বাসভূমিতে এক শান্ত সুন্দর অবস্থা বিরাজ করছিল। তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা দেবতার নামে। তাদের শিশুরা মায়ের কোলে খেলায় মেতে উঠেছিল, আর কবি সাহিত্যিকগণ সুন্দরের আরাধনায় মেতে উঠেছিলেন।
একই সময়ে ঘটা এই বৈপরীত্য অমানবিকতা ও বর্বরতাকে আরও যেন প্রকট করে তুলেছে। এবার শেষ প্যারার আলোচনায় আসি। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। দিগন্ত কথার অর্থ দিকের সীমা, প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের সময় বা সন্ধ্যা, ঝঞ্ঝা বাতাসে কথার অর্থ প্রবল ঝড় বৃষ্টিতে, রুদ্ধশ্বাস কথার অর্থ শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন। কবি বলতে চেয়েছেন পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াই চলছে এবং তার ফল হিসাবে মানব জাতির জীবনের সন্ধ্যা নেমে এসেছে। তাদের জন্য অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার দেশগুলির লালসার জন্য এক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। পরস্পরের প্রতি আঘাতে পরিবেশ ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা যেন গুপ্ত গহ্বর বা গোপন গুহা থেকে পশুদের মতো বেরিয়ে এলো। সাম্রাজ্যবাদীরা অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, অর্থাৎ দিনের শেষ মুহূর্ত। তোমাদের এখানে বুঝতে হবে অশুভ ধ্বনি কি আর দিনের অন্তিমকাল কি। আসলে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশ সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে নিজেদের মধ্যেই সংঘাত সৃষ্টি করেছে। আর দূরদর্শী কবি রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন এর ফলেই তাদের দম্ভ, ক্ষমতা, আস্ফালন একদিন চূর্ণ হবে। সুন্দরের পূজারী, মানবতার মূর্ত প্রতীক কবি রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন এইভাবেই অশুভ শক্তির বিনাশ ঘটবে আর শুভ শক্তির জাগরণ ঘটবে। কলঙ্কিত এক যুগ শেষ হয়ে অন্য যুগের আগমন ঘটবে। এইবার শেষ কয়েকটি লাইনে কবি একটু অন্য ধরনের কথা বলেছেন, তার আলোচনায় আসব। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। যুগান্তের কবি বলতে বোঝানো হয়েছে যে কবি যুগের সমাপ্তি ঘটান এবং নবযুগের উদ্বোধন করেন। এই কবি নতুন দিনের আশার সঞ্চার করবেন। আর এই কবি হলেন কবি রবীন্দ্রনাথের কল্পিত এক ভাবমূর্তি। এই যুগান্তের কবি আসুক, তিনি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের অত্যাচারে আফ্রিকা ও আফ্রিকাবাসীদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে তার মধ্যে যে ক্ষীণ আশার আলো রয়েছে, যার দ্বারা তারা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। এই পরিস্থিতিতে যুগান্তের কবি দাঁড়াক মানহারা অর্থাৎ সম্মানহারা মানবী আফ্রিকার দ্বারে। লাঞ্ছিতা মানবী আফ্রিকার কাছে যুগান্তের কবি যেন ক্ষমা প্রার্থনা করেন, কেননা যুগান্তের কবি সভ্য মানুষের প্রতিনিধি। যদিও বা তার প্রলাপ অর্থাৎ অর্থহীন উক্তি হিংস্র প্রলাপের মতো আফ্রিকার কাছে, তবু ক্ষমা করো, এটাই হলো সভ্যতার শেষ পূর্ণবাণী। শ্রেণীর ছাত্রছাত্রী, আজকের এটাই ছিল আলোচনা। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে একটি লাইক দেবে। বাংলা বিষয়ে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।